হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যাক প্রীতম সরেন। তো আজকে নতুন একটি জেনারেটিভ এআই এর ভিডিওতে আপনাকে স্বাগতম। ঠিক আছে? তো আপনি যদি আমার আগের জেনারেটিভ এআই যে ভিডিওটা আমি দিয়েছিলাম, সেই ভিডিওটা যদি না দিয়ে আপনি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে আপনি আগে ওটা দেখে আসেন, যদি এই ভিডিওটা আপনি পুরোপুরি বুঝতে চান। ঠিক আছে? কারণ এটার কন্টিনিউশন, আর ওটার পরেই এই ভিডিওটা হচ্ছে এরপরের থেকে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। সো আমি আশা করব যে আপনি যেন ওইটার পরে আপনি যেন এটা দেখতে আসেন। গত ভিডিওতে আমি অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। জেনারেটিভ এআই এর ব্যাপারটা আমি বুঝিয়েছি, সেটার প্রকারভেদ, বিভিন্ন উপাদান, ল্যাংচেনের স্টার্টিং পয়েন্টটা আপনাদের হাতে ধরিয়ে দিয়েছি। যদি আপনি ভিডিওটা দেখে থাকেন, তাহলে হয়তো আপনি যদি সেটা দেখে আপনি কাজটা করেন, তাহলে হয়তো আপনি ল্যাংচেন নিয়ে স্টার্ট করেছেন, চ্যাট মডেল নিয়ে কাজ করেছেন, চ্যাট মডেলে আপনি একটা ইনপুট দিয়েছেন, সেখান থেকে রেসপন্স পেয়েছেন। ঠিক আছে? তো আজকে আমরা আরেকটু সামনে এগোবো। তো আজকে আহ, আ- ভিডিও শুরু করার আগে আমি অবশ্যই বলে দিতে চাই যে এই ভিডিওগুলোতে আমি হাতে কলমে কোডিং করে দেখাবো না। ঠিক আছে? আমার কোডিং করাই থাকবে, কারণ হাতে কলমে কোডিং করার দিনটা এখন আর নাই। ঠিক আছে? এখন সব কিছু অটোমেশন হয়ে যাচ্ছে, জেনারেটেড হয়ে যাচ্ছে। তো হ্যাঁ, এই এআই রিলেটেডে কাজ করতে হলে হয়তো আপনাকে ডকুমেন্টেশন ঘাটাতে হবে, অনেক কিছু বুঝে নিতে হবে, কারণ আপনি শিখতেছেন। ঠিক আছে? যখন শিখবেন তখন অবশ্যই ডকুমেন্টেশন ঘাটায় তাদের প্যারামিটার্স ফাংশন কী কাজে আসে এগুলো অবশ্যই দেখবেন, নিজে করার চেষ্টা করবেন। ঠিক আছে? যখন আপনি এক্সপার্ট হবেন তখন হয়তো এআই সাহায্য নিতে পারবেন। অ্যান্ড অবশ্যই আপনি যখন এটা করার সময় যদি কোনো ইরর ফেস করেন, তাহলে সেই ইররটা অবশ্যই সার্চ দিয়ে আপনি নিজেকে আপনার ফিক্সিংটা বাই করার চেষ্টা করবেন। ঠিক আছে? আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন, বা আপনার হচ্ছে যে ভিএস কোড বা আপনি যে আইডি ইউজ করেন, সেখানে যদি আপনার এআই ইন্টিগ্রেটেড করা অবস্থা থাকে, সেখান থেকে আপনি সেই সেটা করে নেবেন। এভাবে আপনি আস্তে আস্তে সামনে এগোবেন এবং শিখবেন। ঠিক আছে? এবং অবশ্যই কোনটা কী জন্য হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবেন, এটা সবচেয়ে মেইন পয়েন্ট। ঠিক আছে? তো হাতে কলম দেখাবো না, আমি জাস্ট আপনাদেরকে বুঝাবো যে আসলে সব কিছু কীভাবে কাজ করতেছে। ঠিক আছে? বুঝাটাই হচ্ছে আমাদের মুখ্য বিষয়, আমরা যেন বুঝতে পারি যে কিভাবে একটা সিস্টেম, কিভাবে এই সমস্ত টেকনোলজিস কাজ করে। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা আজকে তাহলে শুরু করি। ঠিক আছে? তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমবেডিং। এমবেডিং হচ্ছে, আমরা চ্যাট মডেল নিয়ে কাজ করেছি, আজকে এমবেডিং সিস্টেম নিয়ে কাজ করব। এমবেডিং হচ্ছে এআই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলোর মধ্যে একটি। বিশেষ করে র্যাগ, সিমেন্টিক সার্চ, রিকমেন্ডেশন সিস্টেম, এআই এজেন্টস, ভেক্টর ডেটাবেস ইত্যাদিতে এটা হচ্ছে খুব আপনার হচ্ছে আমরা এটা ব্যবহার করে থাকি। ঠিক আছে? এটা কাজে আসে। হ্যাঁ? তো এমবেডিংটা কীরকম আমি যদি বুঝাই, যদি সহজভাবে বোঝাতে চাই, তাহলে মনে করেন আপনার এটা এর ভিতরে এই বক্সের ভিতরে অনেকগুলা হচ্ছে ডেটা আছে। সেটা কিসের ডেটা হতে পারে? সেটা হচ্ছে অনেকগুলা আপনার হচ্ছে মুভির ডেটা। এই যে নেটফ্লিক্সের মধ্যে আমরা মুভি দেখি, ঠিক আছে? তো এই মুভিগুলোর মধ্যে যে রিকমেন্ডেশন সিস্টেমটা থাকে, যে আপনার মুভি দেখার প্যাটার্ন ওয়াইজ সে আপনাকে এরপরে নেক্সটে কী রকম টাইপের মুভি আপনাকে সাজেস্ট করে, এটা আসলে কীভাবে কাজ করে, এটা আপনি তো বলতেছেন যেটা হয়তো এআই অ্যালগোরিদম ভাবে কাজ করতেছে। এরকম আমরা বলে থাকি না, যে আমরা যখন রিলস দেখি, রিলসের হচ্ছে দেখার পরে আমাদের কিন্তু যখন আমরা পার্টিকুলার কিছু রিলস দেখি, তারপরে দেখবেন যে ওরকম পার্টিকুলার সিমিলার লেভেলের রিলস আমাদের সামনে আসতে থাকে, তাই না? নিউজ ফিডে আপনি যেরকম টাইপের নিউজ ফিড দেখবেন, যেগুলোতে বেশি রিয়্যাক্ট করবেন, সেই রকম সিমিলার টাইপের নিউজ ফিড আপনার সামনে আসবে। সেমভাবে ইনস্টাগ্রামে, সেমভাবে সব কিছুতেই এখন এটাই চলে আসছে। তেমনিভাবে আমি যদি বলি যে আপনার এর মধ্যে অনেকগুলা পুরা মনে করেন মুভি ডেটাবেস, এর মধ্যে অনেক মুভি করা আছে, দেওয়া আছে। ঠিক আছে? তো এই মুভিগুলোর ভিতর মনে করেন যে আপনি মনে করেন 10,000 মুভিস এর মধ্যে স্টোর অবস্থায় আছে। তো এমবেডিংয়ে কি করা হয়? এমবেডিংয়ে হচ্ছে আপনার যে আমরা মুভির সবগুলাকে হচ্ছে আমরা ভেক্টরে কনভার্ট করি। ঠিক আছে? ভেক্টরে আমরা কি কনভার্ট করি? ভেক্টর হচ্ছে নিউমেরিক্যাল, আপনার হচ্ছে সংখ্যা বা ভেক্টর, সেই সংখ্যায় আমরা রূপান্তরিত করি। মনে করেন যে এর ভিতরে এরকম থাকে, এর ভিতরে এরকম হচ্ছে বিভিন্ন সংখ্যা থাকে, 0.5 মাইনাস এরকম 15, 20 এরকম আরও এভাবে থাকে। ঠিক আছে? এখানে আরও 2, 5, 10 এরকম থাকতে পারে। ঠিক আছে? এবং এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আপনি দেখতেছেন যেটা অ্যারের মতো এরকমভাবে থাকে।
তো এটা হচ্ছে অনেক বড় হয়, এর মধ্যে অনেকগুলা ডেটা থাকে। তো এই যে প্রতিটা যে মুভিজ আছে না, এটাকে আমরা আমরা পরিসংখ্যান বা ভেক্টরে আমরা কনভার্ট করি। এই ভেক্টরে কনভার্ট করার পরে এটা হচ্ছে ডেটাবেসে, ভেক্টর ডেটাবেসে সেভ থাকে, ভেক্টর ডেটাবেস, ঠিক আছে, ভেক্টর ডেটাবেসে সেভ থাকে। এবং আপনি যখন কোনো মুভিজ দেখবেন, ঠিক আছে, আপনি একটা পার্টিকুলার মুভিজ দেখতেছেন, সেই সিঙ্গেল একটা মুভিটাকে আমরা হচ্ছে আবার ওই মুভিটাকে আমরা ভেক্টরে কনভার্ট করি, ঠিক আছে। ভেক্টরে কনভার্ট করার পরে এই যে যে ভ্যালুসগুলা, যে সংখ্যাগুলা যেগুলো আমরা পাচ্ছি, যে 1 -0.5 12 3, এগুলাকে আমরা ভেক্টর ডেটাবেসের থেকে আমরা হচ্ছে মানে সিমিলারিটি আমরা হচ্ছে ফাইন্ড আউট করি যে কোনটা ক্লোজেস্ট, ঠিক আছে, যে খুবই মানে কাছাকাছি যেটা সংখ্যা। যখন আমার ভেক্টর ডেটাবেস দেখবে যে এই পয়েন্টটা কাছাকাছি অবস্থায় আছে, তখন সে বুঝতে পারবে যে এটা হচ্ছে সিমিলার। তাহলে যদি এটা সিমিলার হয়, তাহলে এটা সিমিলার যদি হয়, তাহলে আমি তার ইউজারকে এই মুভিসটা বা যে ডেটাটা আমি হচ্ছে তাদেরকে সাজেস্ট করতে পারি, ঠিক আছে। তো মনে করেন যে আপনি একটা মুভি দেখতেছেন, যে মনে করেন যে আপনার মুভি দেখতেছেন, মুভির ভেক্টর ডেটাবেসে এরকম সংখ্যা আছে, ঠিক আছে, এরকম একটা সংখ্যা আছে, ঠিক আছে। এবং আপনি মুভিটা দেখলেন, এটা ভেক্টর সংখ্যা মানে কনভার্ট করলে, এমবেডিং করলে এরকম একটা সংখ্যা আসে। তো ভেক্টর ডেটাবেস যখন আপনি সিমিলার মুভি সাজেস্টেড অবস্থা থাকবে, হয়তো একটা মুভি এরকম আছে 10, 13, আর এখানে হচ্ছে 12 এরকম আছে, ঠিক আছে। দেখেন যে এইগুলার খুবই কাছাকাছি না, সিমিলার টাইপের না। তো বুঝবে যে যখন সিমিলার টাইপের যখন হচ্ছে ডেটাবেসের মধ্যে দেখতে পাবে যে সিমিলারিটি আছে বা খুব কাছাকাছি তাদের পরিসংখ্যান, তখন সে এটাকে সাজেস্ট করবে আপনাকে। এইভাবে জিনিসটা আসলে কাজ করে। কারণ আমরা এমবেডিং হচ্ছে আমরা এমন একটা পদ্ধতি যেটাতে টেক্সট, ইমেজ, অডিও ইত্যাদিকে আমরা সংখ্যায় কনভার্ট করে থাকি, ঠিক আছে। কারণ হচ্ছে কি, যে কম্পিউটার সাধারণত শব্দ দেখে অর্থ বোঝে না, ঠিক আছে। আমাদের কম্পিউটার শব্দ দেখে অর্থ বোঝে না। আমরা যা ডেটা দিই তারা সেটাকে ডাইরেক্টলি সেটাকে মিনিং করে সে বুঝতে পারে না, ঠিক আছে। আপনি এখন মনে করেন যে আপনি বললেন যে আমি একটা নতুন মোবাইল কিনতে চাই, ঠিক আছে। এখন এরপরে আরেকটা লাইন লিখলেন যে আমার একটা ফোন দরকার, ঠিক আছে। দুইটার কিন্তু দুইটা বাক্যের শব্দ আলাদা হতে পারে, বাট কিন্তু অর্থ কিন্তু প্রায় সিমিলার, তাই না? একটা হচ্ছে যে আপনার নতুন মোবাইল দরকার, ঠিক আছে, এখানে ফোনের একটা সিমিলারিটি আছে, যেখানে আপনারা পরে বলতেছেন যে ফোন দরকার। দুইটার হয়তো বা সেন্টেন্সের শব্দের তফাৎ থাকতে পারে, বাট দুইটার অর্থ প্রায়ই কিন্তু সিমিলার, ঠিক আছে। সো এটা হচ্ছে এভাবে কাজ করে, যে সিমিলারিটি দেখার চেষ্টা করে এমবেডিংয়ের মাধ্যমে আমরা সেটার সিমিলারিটি বের করতে পারি। তো এখানে যে আমার ফোন দরকার, এরপরে একটা মোবাইল দরকার, এই যে ফোন আর মোবাইলের যে ভেক্টর খুব কাছাকাছি থাকবে, কারণ তাদের মিনিং খুব কাছাকাছি। এই যেরকম আমরা সংখ্যা যেটা দেখলাম, এরকম যে ফোন আর মোবাইলের মিনিংটা খুব কাছাকাছি হবে। আমাদের এমবেডিং কেন দরকার? এআই মডেল শব্দ দেখে না, ঠিক আছে, এআই মডেল সংখ্যা নিয়ে কাজ করে, হ্যাঁ। তাই টেক্সটকে নাম্বারে রিপ্রেজেন্টে কনভার্ট করতে হয়, আমাদেরকে টেক্সটকে নাম্বারে রিপ্রেজেন্ট করতে হয়, কনভার্ট করে রিপ্রেজেন্ট করতে হয়। কিন্তু শুধু নাম্বার হলেই হবে না, এই নাম্বার হতে হবে যাতে মিনিংটা প্রিজার্ভ থাকে, ঠিক আছে। এমবেডিং ঠিক এই কাজটাই করে, ঠিক আছে। রিয়েল লাইফে যদি আমরা এক্সাম্পল দেখি, ধরেন আপনার হচ্ছে একটা লাইব্রেরি আছে, এখানে বইগুলোর মধ্যে আপনার আছে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফর বিগিনার্স, ঠিক আছে। আপনার এরকম লাইব্রেরি আছে, এখানে লাইব্রেরির মধ্যে জাভাস্ক্রিপ্ট ফর বিগিনার্স, রিয়াক্ট কমপ্লিট গাইড, নোড.জেএস মাস্টারি, পাইথন ফর ডেটা সায়েন্স, ঠিক আছে, এরকম আছে। তো একজন ইউজার সার্চ করলো হচ্ছে লার্ন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, এরকম একটা কিওয়ার্ড দিয়ে সে সার্চ করলো, লার্ন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। তো কিওয়ার্ড সার্চ করলে কি হচ্ছে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, কিন্তু এখানে আপনার কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আছে? জাভাস্ক্রিপ্ট ফর বিগিনার্স আছে, রিয়াক্ট কমপ্লিট গাইড আছে, নোড.জেএস মাস্টারি আছে, পাইথন ফর ডেটা সায়েন্স আছে। কিন্তু আপনার ইউজার সার্চ করতেছে কি, লার্ন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। তো কিওয়ার্ড সার্চ করতেছে, এই এক্সাক্ট শব্দই বইয়ে কিন্তু নাই, ঠিক আছে। আপনার লাইব্রেরির ভিতরে বইগুলোর মধ্যে এক্সাক্ট শব্দটা কিন্তু নাই। তাই এইভাবে যদি আপনি সার্চ করেন, তাহলে আপনি কিছু নাও পেতে পারেন, ঠিক আছে। এমবেডিং যখন সার্চ করবেন, তখন এআই কিভাবে বুঝবে যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের মধ্যে কি পড়তেছে? সেখানে রিয়াক্ট পড়ে, সেখানে জাভাস্ক্রিপ্ট পড়ে, HTML CSS আছে, আরও যেগুলো আছে, ঠিক আছে। তাই রিয়াক্ট এবং জাভাস্ক্রিপ্ট বই সে দেখবে, কারণ জাভাস্ক্রিপ্ট ফর বিগিনার্স আমার কাছে আছে, সে রিয়াক্টের কমপ্লিট গাইড আছে, ঠিক আছে। তো এইভাবে সে কি এমবেডিংটাকে কি সংখ্যায় রূপান্তর করবে, সে সিমিলারিটি ডটসগুলো ফাইন্ড আউট করে ডেটাবেসের ভিতরে, তারপরে সে সেটাকে আপনাকে দেয়, ঠিক আছে। তো এইভাবে সে সিমেন্টিকভাবে সে সার্চ করে এবং আপনাকে রেজাল্টটা শো করে, ঠিক আছে।
তো তেমনিভাবে আসলে জিনিসটা কি হয় হচ্ছে আমরা যদি দেখি যে জিনিসটা আসলে হচ্ছে কি যে রিয়াক্টের যে টিউটোরিয়ালের ভিতরে আপনার হচ্ছে হয়তো বা এমবেডিং করলে ওরকম সংখ্যা আসবে, জাভাস্ক্রিপ্ট কোর্সের সংখ্যাটা এরকম দেখেন সিমিলারিটি খুবই কাছাকাছি সংখ্যার পরিসংখ্যানটা, এবং কুকিং রেসিপিটা দেখেন এখানে একটা আলাদা একটা রেখেছে রিয়াক্ট টিউটোরিয়াল জাভাস্ক্রিপ্ট কোর্স, বাট কুকিং রেসিপিটা পুরোপুরি মানে এর মানে কনটেক্সটের আউট অফ কনটেক্সট, মানে খুবই মানে এই ব্যাপারটার মধ্যে পড়ে না, ঠিক আছে, যে একটা প্রোগ্রামিং নিয়ে আলোচনা করতেছি সেখানে কুকিং রেসিপিটা চলে আসছে। তাই দেখেন তার ভেক্টর রিপ্রেজেন্টেশনটা মানে সংখ্যায় কতটা ডিস্টেন্স বা কতটা ডিফারেন্স আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তাই ভেক্টর স্পেসে যখন ডট হিসাবে কাউন্ট করা হয় তখন কুকিংটা অনেক দূরে থাকে, অর্থাৎ সে যেহেতু সিমিলারিটি বা তার কাছাকাছি থাকবে না বলে আপনার হচ্ছে এটা কখনোই আপনাকে সাজেস্ট করবে না, এআই আপনাকে সাজেস্ট করবে না। তাই রিয়াক্ট জাভাসির কাছাকাছি থাকবে বলে আপনাকে সে সেভাবে সাজেস্ট করবে। এবার আসি হচ্ছে র্যাগে এমবেডিং কেন লাগে। র্যাগ সিস্টেম, আমরা র্যাগ নিয়ে সামনে আলোচনা করব আশা করি। তো র্যাগ নিয়ে যদি আলোচনা আপনার যদি এখনই জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অনেক কন্টেন্ট আছে, আপনি অবশ্যই সার্চ দিয়ে আপনি এখন থেকে শিখে নিতে পারেন, তাহলে আপনার জন্য বেটার হয়, ঠিক আছে। আর যদি ইন ফিউচার আমার র্যাগ নিয়ে আমার যদি ভিডিও আসে তাহলে আপনি সেখান থেকে অবশ্যই পাবেন। তো র্যাগে এমবেডিং কেন দরকার হয়, ধরেন আপনি একটা এআই চ্যাটবট বানাচ্ছেন, ঠিক আছে। তো আপনার কোম্পানির বিভিন্ন ডক্স আছে, সেখানে লিভ পলিসি আছে, রিমোট ওয়ার্ক পলিসি আছে, স্যালারি স্ট্রাকচার আছে, ঠিক আছে, এবং সেখানে 10,000 পিডিএফ আছে। তো ইউজার যদি সেখানে জিজ্ঞেস করে যে হাউ মেনি ওয়ার্ক ফ্রম হোম ডেজ আর অ্যালাউ, ঠিক আছে, আপনি কতদিন বাসা থেকে কাজ করায় অ্যালাউ আছে, এরকম যদি কোনো কিছু জিজ্ঞেস করে, তো এআই কি পুরো 10,000 পিডিএফ পড়বে? এই 10,000 পিডিএফ পড়াটা কিন্তু খুব এক্সপেন্সিভ, ঠিক আছে। তাকে যদি আপনি পড়তেও দেন, আপনি যদি সেভাবে বলে দেন, ইনস্ট্রাকশন দেন যে না 10,000 পিডিএফই পড়তে হবে, তাহলে এটা কিন্তু খুব এক্সপেন্সিভ। না, জিনিসটা আসলে এরকম হয় না। প্রসেসটা কিভাবে হয়, ফার্স্টে সে কী করে আপনার ডকুমেন্টস এমবেডিং করবে, সে ডকুমেন্টসে এমবেডিং করবে, পিডিএফ থেকে এমবেডিং ভেক্টরে সে কনভার্ট করবে, ভেক্টর ডেটাবেসে সেটা সেভ করা হয়, ভেক্টর ডেটাবেসে সেটা সেভ করে তারপরে স্টেপ 2টা কী হচ্ছে যে ইউজার যে কোয়েশ্চেন্সটা আছে যে আপনার হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম যেটা কতদিন এলাও আছে, এই কোয়েশ্চেনটাকে এমবেডিং করা হয়, অর্থাৎ ভেক্টরতে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে। তারপরে তারা কি করে ভেক্টর সিমিলারিটি সার্চ করে, ঠিক আছে, এই যে সিমিলারিটি, ঠিক আছে, যে সিমিলারিটি কোথায় কোথায় দেখা যায় সবচেয়ে কাছের ডকুমেন্টটা, তারপরে সে ডেটাবেস থেকে যখন সিমিলারিটি পাবে তখন সেটাকে সে বের করে সে আপনাকে শো করবে, ঠিক আছে। তো শুধু রিলিভেন্ট চাঙ্ক আপনার হচ্ছে এলএলএম এ পাঠানো হয়, তখন এআই আপনার ওইভাবে অ্যাকুরেট রেজাল্ট দিয়ে থাকে, ঠিক আছে। তো এটাই হচ্ছে র্যাগ, ঠিক আছে। আপনার হচ্ছে আপনার প্রশ্নটাকে এমবেডিংয়ে কনভার্ট করতেছে, আপনার আপনার সেই ডকুমেন্টসগুলোকে এমবেডিংয়ে কনভার্ট করতেছে, সিমিলারিটি ফাইন্ড আউট করতেছে, এবং সেই চান্সটাকে আপনাকে পাঠিয়ে দিয়ে সেভাবে অ্যাকুরেটলি সে রেজাল্টটা দিচ্ছে। সেমভাবে হচ্ছে আমি বললাম যে নেটফ্লিক্সে বা ইউটিউবে যে আপনার ভিডিও সাজেশনসগুলো আসে সেটাও এভাবেই কাজ করে, যে আপনি হচ্ছে দেখতেছেন জাভাস্ক্রিপ্টের ভিডিও, রিয়াক্টের ভিডিও, ডকারের ভিডিও দেখেন, তো এই অ্যাক্টিভিটি যে ভিডিও অ্যাক্টিভিটিগুলো আপনি দেখতেছেন সেটাকে সে এমবেডিং বানায়, তারপরে রিকমেন্ড করে আপনাকে এরপরে জিনিসগুলো দেখে, কারণ সিমিলারিটি দেখে যে আপনার এমবেডিং করে যেই সিমিলারিটি ভিডিওসগুলো আছে সেটা ফাইন্ড আউট করে সেভাবে আপনাকে কাছাকাছি যেই মানে ভেক্টরে যে ডেটাগুলো আছে সেটা কাছাকাছি যেগুলো আছে সেগুলাই সেভাবে আপনাকে রেজাল্টটা শো করতেছে, ঠিক আছে। তেমনিভাবে আপনি হচ্ছে ই কমার্স এক্সাম্পলে যদি আসি আমরা, যে আপনি ইউজার সার্চ করতেছে ল্যাপটপ প্রোগ্রামিং, ঠিক আছে, আপনি সার্চ করলেন ল্যাপটপ প্রোগ্রামিং, বাট আপনাকে প্রোডাক্ট একটা ডেলের একটা মডেল ধরা দিল যে ডেল ইন্সপায়ারন 15, ঠিক আছে। তো এখানে আপনার প্রোগ্রামিং শব্দ কিন্তু নাই, আপনার হচ্ছে প্রোডাক্টের মধ্যে কিন্তু সে মানে ল্যাপটপের মডেলের মধ্যে তো প্রোগ্রামিং শব্দটা না, ডেলের ইন্সপায়ারন 15 এরকম আসলো, বাট আপনি সার্চ দিলেন কি ল্যাপটপ ফর প্রোগ্রামিং। তো কিন্তু এমবেডিংটা কি করতেছে, প্রোগ্রামিং মানে সে এটা সিমিলারিটি এখানে দেখতেছে যে প্রোগ্রামিং, এই প্রোগ্রামিংয়ের সাথে ডেভেলপিং জিনিসটা আছে, সেটা কোডিং আছে, সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, হয়তো এই জিনিসগুলোকে সিমিলারিটি ফাইন্ড আউট করে, তারপরে এই ফাইন্ড আউটের মধ্যে সেই জিনিসগুলোকে ফাইন্ড আউট করে আপনাকে একটা প্রোডাক্ট সে খুঁজে দিতে পারে, ঠিক আছে। তেমনিভাবে চ্যাট জিপিটিও কিন্তু এমবেডিং ব্যবহার করে, ঠিক আছে, বিশেষ করে র্যাগ, মেমোরি রিট্রাইভাল, সার্চ, ফাইল সার্চ, নলেজ বেস সার্চে এক্ষেত্রে এমবেডিং ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। তো
এমবেডিং যদি না থাকে তাহলে কি সমস্যা হতে পারে? এই যে বললাম যে আমরা সার্চ করলাম কার, ডকুমেন্টে আছে হচ্ছে অটোমোবাইল নিয়ে, আপনার ডকুমেন্টের মধ্যে লেখা আছে অটোমোবাইল, তো কিওয়ার্ডে সার্চ করলে তো ম্যাচ যদি না করে তাহলে তো সে খুঁজে পাবে না। বাট এমবেডিং করলে হয়তো সে যে অটোমোবাইলটা যে কারের মধ্যেও রিপ্রেজেন্ট হতে পারে, সিমিলারিটি আছে, সেভাবে জিনিসটাকে আপনাকে রিপ্রেজেন্ট করবে, আপনি রেজাল্ট পাবেন। ঠিক আছে, এবার একটা বিষয় আসি, আপনি যখন এমবেডিং মডেলস নিয়ে আপনি যখন হচ্ছে কাজ করবেন, তার ভিতরে একটা আপনি ডকুমেন্টের মধ্যে ডাইমেনশন নামে একটা ব্যাপার দেখতে পাবেন। ঠিক আছে, ডাইমেনশন জিনিসটা কি? এমবেডিং মডেলের ডাইমেনশন বলতে বোঝায় এমবেডিং ভেক্টরে কতগুলো সংখ্যা বা ফিচার্স থাকবে। ঠিক আছে, ডাইমেনশন। ঠিক আছে, আপনি ধরেন যে একটি এমবেডিং মডেল একটি সেন্টেন্সকে এভাবে কনভার্ট করলো, যে আপনি হচ্ছে কনভার্ট করলেন, মনে করেন যে আমি যদি দেখাই যে আই লাভ জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, তো এর মধ্যে দেখেন আপনি এমবেডিংয়ে কনভার্ট করলেন, এখানে এরকম যে দেখেন এখানে কনভার্ট করলেন। ঠিক আছে, এখানে 4টা সংখ্যা আছে, দেখেন এই যে 4টা সংখ্যা। হ্যাঁ, তো তাহলে ডাইমেনশনটা হবে 4। বাস্তবে ডাইমেনশন অনেক বড় হতে পারে, সেখানে হচ্ছে 384 থাকতে পারে, 768 থাকতে পারে, 1024 থাকতে মানে 1 গিগার, যেটা 1024 বা 3072 এরকম ডাইমেনশন, আরও এরকম অনেক রকম ডাইমেনশন আছে। ঠিক আছে, তো সহজভাবে যদি আমরা উদাহরণ দিই, যে আপনি হচ্ছে মানুষকে বর্ণনা করতে চান, তো শুধু 2টা ফিচার নিলেন, যে হাইট আর ওয়েট, তাহলে আপনি আমার হাইট বা ওয়েটটা মনে করেন, আমার হাইট হচ্ছে 170 আর হচ্ছে 70, ওয়েট হচ্ছে 70, তো এখানে ডাইমেনশন হচ্ছে 2টা। ঠিক আছে, কিন্তু মানুষকে ভালোভাবে ডিসক্রাইব করতে চাইলে আপনার হাইট লাগতে পারে, ওয়েট লাগতে পারে, এজ লাগতে পারে, এক্সপিরিয়েন্স, স্কিল, ল্যাঙ্গুয়েজ, এডুকেশন, আরও অনেক কিছু থাকতে পারে। ঠিক আছে, তাহলে অনেক ফিচার্স লাগবে, তাই এটা রিপ্রেজেন্ট আরও রিচ হবে। যত ফিচার্স থাকবে তত আপনার রিপ্রেজেন্টেশন রিচ হবে। এমবেডিং ডাইমেনশনে একই ধরনের ভাবে আপনার কাজটা করে থাকে। এআই কেন বেশি ডাইমেনশন ব্যবহার করে? কারণ ল্যাঙ্গুয়েজের মিনিং খুব কমপ্লেক্স। ঠিক আছে, আপনি ধরেন যে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, রিয়াক্ট কোর্স, ফুটবল ম্যাচ, ব্রাজিল টিম, ডকার গাইড। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের আপনি দিলেন। ঠিক আছে, মডেল কি বুঝবে? যেখানে একটা প্রোগ্রামিং, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, তারপরে এর মধ্যে যে ব্রাজিল টিম বললাম সেটা স্পোর্টসের মধ্যে পড়ে, ডকার গাইড হচ্ছে ডেভঅপসের মধ্যে পড়ে। ঠিক আছে, আর হয়তো এটার সিমিলারিটি ডেটাবেসও আছে। ঠিক আছে, আরও হাজার হাজার সিমেন্টিক রিলেশন থাকতে পারে। ঠিক আছে, কম ডাইমেনশন হলে সব মিনিং ধরে রাখা কঠিন। ঠিক আছে, আপনার যদি কম ডাইমেনশন হয় তাহলে সব মিনিং ধরে রাখা কঠিন, তাই মডেল অনেক ডাইমেনশন ব্যবহার করে। ঠিক আছে, ভেক্টর আসলে দেখতে কেমন? ভেক্টর দেখতে কেমন, আপনি হচ্ছে যদি মানে দেখতে চান যে ভেক্টর জিনিসটা দেখতে কেমন, এই যে ভেক্টর জিনিসটা দেখতে কেমন, যে মনে করেন যে এরকম আপনি লার্ন হচ্ছে রিয়াক্ট দিলেন, এরকম ভেক্টরটা এরকম হয়তো রিপ্রেজেন্ট করবে। যদি মডেলের ডাইমেনশন হচ্ছে মানে 1536 বা এরকম যদি থাকে, মডেলের ডাইমেনশন যদি এরকম থাকে 1536 এরকম হয়, তাহলে ভেক্টর এ 1536টি সংখ্যা থাকবে। ঠিক আছে, তাহলে হায়ার ডাইমেনশন কি সবসময় বেটার? না, হায়ার ডাইমেনশন সবসময় বেটার না। আপনার ডাইমেনশন মনে করেন যদি অল্প হয়, তাহলে বেনিফিট হচ্ছে এটা ফাস্ট, কস্ট হচ্ছে লেস সিমেন্টিক ডিটেল, কিন্তু কস্ট হচ্ছে লেস সিমেন্টিক ডিটেল। আপনি হচ্ছে যদি ব্যালেন্স টাইপের 768 যদি থাকে, তাহলে বেনিফিট হচ্ছে ব্যালেন্স, আপনার হচ্ছে কস্ট হচ্ছে মডারেট থাকবে। ঠিক আছে, আর যত বেশি থাকবে আপনার বেনিফিট হচ্ছে কি বেটার আন্ডারস্ট্যান্ডিং, বাট আপনার তখন স্টোরেজ বেশি দরকার পড়বে। ঠিক আছে, আর যখন আরও বেশি ডাইমেনশন নেবেন তখন সেটা মোর এক্সপেন্সিভ হবে। ঠিক আছে, তাই সহজভাবে বলতে গেলে ডাইমেনশন হলো এমবেডিং ভেক্টর এর সাইজ বা সিমেন্টিক মেমোরি ক্যাপাসিটি। ঠিক আছে, যত ডাইমেনশন বেশি, মডেল তত বেশি ইনফরমেশন রিলেশন এনকোড করতে পারবে, তাহলে স্টোরেজ, র্যাম, নেটওয়ার্ক ট্রান্সফার এবং ভেক্টর সার্চে কস্টও বাড়বে। ঠিক আছে, কস্ট মানে আপনার প্রাইস, কস্ট বাড়বে। ঠিক আছে, বৃদ্ধি পাবে। তো র্যাগ অ্যাপ্লিকেশনের বানানোর জন্য ক্ষেত্রে আপনি যদি 384 থেকে 1536 ডাইমেনশন রেঞ্জের এমবেডিং বেশি ভাগ ব্যবহার মানে করতে পারেন, এটা আপনার জন্য যথেষ্ট। ঠিক আছে, আর স্পেশাল ইউজ কেসের জন্য হয়তো আপনি বেশি ইউজ করতেই পারেন। ঠিক আছে, তো এরপরে আসি হচ্ছে আমরা এমবেডিংটাকে আমরা আমাদের ডকুমেন্টটাকে কিভাবে আমরা এমবেডিং ভেক্টরে রিপ্রেজেন্ট করতে পারবে, সেটাকে কনভার্ট করতে পারি, সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। ল্যাংচেন যেহেতু আমাদের সেট আপ করাই আছে, প্রজেক্টের সেট আপ করা আছে, আমরা জাস্ট দেখবো যে কীভাবে জিনিসটা কাজ করে। ঠিক আছে, তো আমার ডিপেন্ডেন্সি প্যাকেজ সেট আপ করা ছিল হাগিং ফেজের, ল্যাংচেন হাগিং ফেজ, সেখানে হচ্ছে আমরা হাগিং ফেজ এমবেডিংসটাকে ইম্পোর্ট করে নেব। ঠিক আছে, ইম্পোর্ট করার পরে এখানে আমি একটা মডেল, সেটা হচ্ছে সেন্টেন্স ট্রান্সফর্মার অল মিনি L6 V2 নামে আমি হচ্ছে এমবেডিং মডেলটা ইউজ করতেছি। ঠিক আছে, আপনি গ্রুপ যদি ইউজ করেন, গ্রুপে হচ্ছে এমবেডিং মডেলসটা আমি আপাতত ফাইন্ড আউট করে দেখলাম যে তারা প্রোভাইড করে না।
আর আপনি ইচ্ছা করলে চ্যাটজিপিটি, জেমিনাইয়ের বা ক্লদের আপনি এপিআই ইউজ করে তাদের এমবেডিং মডেলসগুলো ইউজ করতে পারেন। সেটার জন্য আপনার কস্ট লাগবে, ক্রেডিটস দরকার পড়বে। আমি ফ্রি মডেলসটাই দেখানোর চেষ্টা করতেছি। তো হচ্ছে আপনি এটা ইউজ করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা যদি এটাকে সার্চ দিই, ঠিক আছে, এখানে যদি আমি গুগলে গিয়ে সার্চ দিয়ে আমি একটু দেখাই যে ডকুমেন্টেশনে আসলে কীভাবে জিনিসটা আছে, ঠিক আছে। তো এই যে হাগিং ফেসের দেখতে পাচ্ছেন, ফার্স্টে হাগিং ফেসের এসেছে। তো এই যে এটা হাগিং ফেসের একটা এমবেডিং মডেলস, এখানে বলতেছে কি দিস ইজ সেন্টেন্স ট্রান্সফর্মার মডেল, ইট ম্যাপস সেন্টেন্স অ্যান্ড প্যারাগ্রাফস টু এ 384 ডাইমেনশনাল ডেন্স ভেক্টর স্পেস, ক্যান বি ইউজ ফর টাস্ক লাইক ক্লাস্টারিং অর সিমেন্টিক সার্চ, ঠিক আছে। তো দেখেন এখানে ডাইমেনশনের উল্লেখ করা আছে। আমরা ডাইমেনশন নিয়ে কিন্তু এতক্ষণ অনেক কিছুই ডিসকাস করেছি, আশা করি আপনি বুঝেছেন ডাইমেনশনে কীভাবে কাজ করে, ঠিক আছে। তো এটা খুবই লাইট ওয়েট একটা এমবেডিং মডেলস, আমি এটার জন্য ইউজ করতেছি। আমি বড় মডেলস ডাউনলোড করতেছি না, যেহেতু আপনাকে একটা উদাহরণস্বরূপ দেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি। তো চলুন আমরা এবার করে যাই। তো ঠিক আছে, এখানে আমরা এমবেডিংটা হাগিং ফেস এমবেডিং এটাকে ইম্পোর্ট করে নিচ্ছি, এখানে মডেলের নামটা এটা দিয়েছি। তো এটা রান করলে হবে কি, এই মডেলসটা আমার হাগিং ফেস থেকে ডাউনলোড হবে, লোকালে ডাউনলোড হয়ে সেভ হবে, তারপর আমি এটা ইউজ করতে পারবো। তো আমি ডকুমেন্টসটাকে একটা দেখেন আমি এইভাবে লিখেছি, যেখানে আমার এটা একটা সেন্টেন্স, এটা কিন্তু পুরাটাই ভেক্টরে রিপ্রেজেন্ট হবে, ঠিক আছে, সংখ্যায় রিপ্রেজেন্ট হবে এবং সংখ্যায় রিপ্রেজেন্ট হবে। অ্যান্ড এইখানে আপনি আই এম লার্নার বা আই এম সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারপরে হ্যালো আই এম জ্যাকফিদ সরেন, ঠিক আছে। ভেক্টরে আপনি নেন টেক্সট এভাবে দিয়ে যদি আপনি এখন এটাকে প্রিন্ট করেন, রানে যদি দেন, তাহলে দেখবেন আপনি ফার্স্ট টাইমে হয়তো লোড নিতে টাইম লাগবে, কারণ এটা ডাউনলোড হওয়ার পরে দেন রান করবে। এবং ফার্স্ট টাইমে হয়তো আপনি প্রবলেম ফেস করতে পারেন যে অনেক কিছু আপনার প্যাকেজ ইনস্টল করতে বলতে পারে, ঠিক আছে। সো যে সমস্ত প্যাকেজ আপনাকে ইনস্টল করতে বলবে আপনি সেভাবে ইনস্টলটা করে নেবেন, ঠিক আছে। দেন আপনি রান করে আপনি ট্রাই করবেন, এবং যদি আপনি স্টাক হয়ে যান, আপনি যদি না বুঝতে পারেন, সেই আপনার যে জিনিসটা আপনার দরকার পড়বে, আপনার কপি করে নেবেন, ইরোরটা কপি করে আপনি চ্যাটজিপিটিকে ডাইরেক্ট আস্ক করবেন, এবং আপনি ইজিলি সলিউশনটা ফাইন্ড আউট করবে। যেভাবে সলিউশন বলবে সেইভাবে আপনি ফিক্স করার চেষ্টা করবেন। দেখেন আমার এই টেক্সটটাকে সে, এই যে এই টেক্সটটা, এখানে এই টেক্সটগুলোকে সে আমার ভেক্টরে রিপ্রেজেন্ট করেছে। দেখেন এখানে ডাইমেনশন যেহেতু অনেক বড়, তাই 384 ডাইমেনশন, সো এইভাবে সে রিপ্রেজেন্ট করেছে। দেখেন এগুলোকে কনভার্ট করেছে, ঠিক আছে, এটা এইভাবে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আপনি যদি মনে করেন এখানে এমবেডিং ডকুমেন্টস, এখানে এমবেডিং ডকুমেন্টস বলতে বোঝাচ্ছে যে আপনার যদি অনেক বড় ডকুমেন্টস থাকে, একাধিক ডকুমেন্টস থাকে, তাহলে আপনি এমবেডিং ডকুমেন্টসটা ইউজ করতে পারেন। আর সিঙ্গেল যদি নিতে চান, তাহলে এমবেডেড কোয়েরি আছে, সেটা ইউজ করে আপনি সিঙ্গেল টেক্সটটাকে আপনি কনভার্ট করতে পারেন। আর আমরা যেহেতু একটা বড় ডকুমেন্টসটা, মানে বড় বলতে এর ভিতরে অনেকগুলো একাধিক দিচ্ছি বলে আমরা এমবেড ডকুমেন্টসটাকে ইউজ করতেছি, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা কি করতেছি, প্রিন্ট করতেছি সেই ভেক্টরের ভিতরে আমার যেহেতু রেসপন্সটা থাকবে, সেটাকে আমরা প্রিন্ট করে দেখতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভেক্টর রিপ্রেজেন্ট হয়ে গিয়েছে। সো এই তো ছিল আপনি এমবেডিং মডেলসটা কীভাবে ডাউনলোড করবেন লোকালে, হাগিং ফেসে ফ্রি মডেলসগুলো ডাউনলোড করে আপনি কীভাবে ইউজ করতে পারেন, কীভাবে সেটাতে আপনি আপনার ডকুমেন্টসের ভিতরে যে ডেটাটা আছে সেটাকে ভেক্টরে রিপ্রেজেন্ট করতে পারেন, সেটা দেখলাম। এবং এমবেডিং সিস্টেমটা কি আসলে, জিনিসটা কি কেন কাজে আসে, এটাও আমরা জানলাম। তো আশা করি আপনি জিনিসটা বুঝেছেন। আজকে এই পর্যন্ত, সামনে আরও এরকম টপিক্সে আরও দেখা হবে। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।